প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে। আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলতে আমরা কি বুঝি, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে এবং তাপমাত্রার সাথে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর সম্পর্ক কি তা দেখব। এছাড়া তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং ইলেকট্রনিক যে পরিবাহী রয়েছে তাদের মাঝখানে পার্থক্য স্থাপন করব। তো প্রথমতই একটু বলে নেই, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা ইলেকট্রনিক পরিবাহী পড়ে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পার্টটি কভার করিনি। এটি না করার যে প্রধান যে রিজন ছিল সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দিয়েই হচ্ছে তোমাদের তড়িৎ রসায়নের যে মেইন ফান্ডামেন্টাল কনসেপ্ট রয়েছে সেটি স্থাপিত হয়। সো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এখান থেকেই হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন এবং এমসিকিউ কোয়েশ্চেন এসে থাকে। তাই এখানে সেপারেটলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে একটি ক্লাস ক্রিয়েট করা। সো আশা করি আজকের যে পুরো লেকচারটি আছে তার সবগুলো কনসেপ্ট তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। সো চলো ক্লাসটি আমরা শুরু করি। তো প্রথমেই আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা আসলে কি বুঝি। তড়িৎ বিশ্লেষ্য আসলে হচ্ছে ওই সকল পদার্থ যারা হচ্ছে গলিত বা জলীয় অবস্থায় আয়নিত হয় এবং সে আয়নগুলো তড়িৎ পরিবহন করে থাকে। অর্থাৎ কোনো একটি পদার্থকে যদি তুমি গলিয়ে ফেলো বা তার জলীয় দ্রবণ নাও, সে আয়নিত হয়ে যাবে এবং সে আয়নগুলো যদি তড়িৎ পরিবহন করে তখন আমরা তাদেরকে বলবো তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যকে মেজরলি দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য এবং অন্যটি হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে প্রায় 70 থেকে 100% পরিমাণ আয়নিত হয়ে যায়, এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে খুব কম পরিমাণে, দেখা যায় 1 থেকে 10% আয়নিত হয়ে থাকে। সো আমরা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য কাদের বলবো? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে অর্থাৎ 70 থেকে 100% আয়নিত হয়ে যায়, এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত হয়, দেখা যায় তারা 1 থেকে 10% পরিমাণ আয়নিত হয়। সো শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। অন্যদিকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সো এখানে আসলে একটু খেয়াল করো যে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য তো আমি বললাম যে 70 থেকে 100% আয়নিত হয়, অন্যদিকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে 1 থেকে 10% আয়নিত হয়। ব্যাপারটা আসলে কী বোঝাচ্ছে? সো একটু খেয়াল করো, তুমি যদি একটি শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ নাও যেমন KCl, সো KCl কিন্তু জলীয় দ্রবণে আয়নিত হয়ে পটাশিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস ক্রিয়েট করবে। সো তুমি একটু ধরে নাও বোঝার স্বার্থে যে আমি KCl নিয়েছি 100টি। সো KCl যেহেতু আমার শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, সে পটাশিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস তৈরি করবে 70 থেকে 100টি। এই লাইনটি দ্বারা আসলে এটি বোঝানো হচ্ছে। এবং অন্যদিকে তুমি যদি এখানে KCl না নিয়ে HF নিতে, সে যেহেতু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সে জলীয় দ্রবণে আয়নিত হয়ে H প্লাস এবং ফ্লোরাইড মাইনাস তৈরি করতে আসলে 1টি থেকে 10টি। সো এটি আসলে এই ব্যাপারটিকে বোঝাচ্ছে। সো আশা করি তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কি বুঝি এবং তড়িৎ বিশ্লেষ্যর যে ক্লাসিফিকেশন রয়েছে সেটি তোমরা বুঝতে পেরেছ। সো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে যাওয়ার পূর্বে আমরা দুইটি স্লাইডে আসলে নবম দশম শ্রেণীর যে বেসিক রয়েছে তোমাদের, সেগুলো একটু আবার রিক্যাপ করে নিব, কারণ পরবর্তী স্লাইডে আমরা যা পড়ব সেগুলো বুঝতে আমাদের এই বেসিকসমূহ প্রয়োজন। সো প্রথমত আমরা চলো সেই বেসিকগুলো দেখে নিই, দেন আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে মুভ করব। সো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটি লেখা আছে, যেমন প্রথমেই লেখা আছে NaCl, তার নিচে S, NaCl তার নিচে AQ এবং গলিত NaCl এবং H2O এবং তার নিচে রয়েছে লিকুইড লেখা, তাই তো? সো এখানে S আসলে বোঝায় সলিড। সো তুমি ধরো যে এখানে সোডিয়াম ক্লোরাইড আর তার নিচে S রয়েছে, তার মানে হচ্ছে তুমি সোডিয়াম ক্লোরাইডকে কঠিন অবস্থায় বা সলিড অবস্থায় নিয়েছো। সো এটি আসলে তার তাৎপর্য, S এর তাৎপর্য। এবার অ্যাকুয়াস বলতে কী বোঝায় বা AQ বলতে কী বোঝায়? AQ বলতে বোঝায় আসলে NaCl এর জলীয় দ্রবণ। সো এখন মনে কোয়েশ্চেন আসতে পারে জলীয় দ্রবণ আসলে কি? জলীয় দ্রবণ আসলে হচ্ছে, ধরো তুমি একটা বিকার নিয়েছো, সো এই বিকারের মাঝখানে তুমি প্রথমে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় ঢেলে তাতে পানি মিক্সড করেছো, ওটাই আসলে হচ্ছে জলীয় দ্রবণ। অর্থাৎ কোনো কিছুর জলীয় দ্রবণ বলতে বোঝায় সেই পদার্থটির কঠিন অবস্থা প্লাস পানি। সো তাহলেই আমরা তাকে জলীয় দ্রবণ বলতে পারবো। এবার আসি গলিত দ্রবণ বলতে কি বোঝায়। ধরো এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সেই সোডিয়াম ক্লোরাইডের নিচে তুমি হিট দিয়েছো, সো হিট দিলে এই জিনিসটি গলে যাবে না?
সো গলে যাওয়া অবস্থায় সে হচ্ছে গলিত হয়ে যাবে, তখন আমরা তাদেরকে বলবো গলিত অবস্থা। সো আশা করি গলিত NaCl বলতে কি বোঝাবে সেটিও বুঝতে পেরেছো, যে NaCl কঠিন ছিল, তাকে তুমি তাপ দিয়েছো, তাপ দেওয়াতে সে গলে গেছে। অন্যদিকে H2O এর নিচে যখন লিকুইড লেখা থাকে, তার মানে হচ্ছে এই জিনিসটি অরিজিনালি আগে থেকেই পানি ছিল, তরল ছিল, পানি না আসলে, দুঃখিত, জিনিসটা আগে থেকেই তরল ছিল। সো আমরা যদি কোনো তরল যে হচ্ছে রুম টেম্পারেচারেই তরল, তার নিচে আমরা নর্মালি লিকুইড ইউজ করি। সো আশা করি এই পার্টগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি নবম দশম শ্রেণী যে জারণ বিজারণ নিয়ে তোমাদের কিছু কনসেপ্ট ছিল সেগুলোতে। সো আমরা জানতাম নবম দশম শ্রেণীতে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। সো এইগুলোতে তোমাদের আসলে সবারই মোটামুটি একটু ঝামেলা থাকে যে জারণ কোনটি বিজারণ কোনটি তোমরা গুলিয়ে ফেলো, তাই একটু রিক্যাপ করে নেওয়া। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। বিজারণ মানে কি? তাহলে তার উল্টো, ইলেকট্রনের গ্রহণ। সো কখনো যদি আমরা দেখি কোনো জিনিস ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কিছু না বলেই আমরা বলবো জারিত হয়েছে। ইলেকট্রনের ছাড়া মানে কি? জারণ। অন্যদিকে ইলেকট্রনের গ্রহণ মানে কি? বিজারণ। এবং যেখানে জারণ হচ্ছে তাকে আমরা বলবো অ্যানোড, এবং যেখানে বিজারণ হয় তাকে আমরা বলবো ক্যাথোড। সো আমরা একটু কি পড়লাম এই স্লাইডে? আমরা পড়েছি যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, যেখানে জারণ হয় সে হচ্ছে অ্যানোড। বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, এবং যেখানে বিজারণ হয় তাকে আমরা বলবো ক্যাথোড। তো এবার আসি আমাদের মেইন যে টপিক আজকের, যেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটিকে আমরা টোটালি হচ্ছে ডিসকাস করব তড়িৎ বিশ্লেষণ ঘটনাটির মাধ্যমে। সো ধরো প্রথমেই তুমি একটি বিকার নিয়েছো। সো এই বিকারে তুমি কিছু পানি নিয়েছো। এই যে ব্লু ডটগুলো রয়েছে, এই ব্লু ডটগুলো নিয়ে আমি পানি রিপ্রেজেন্ট করছি। এবং HCl একটি আয়নিক যৌগ, এই HClকে তুমি পানির মধ্যে ঢেলে দিয়েছো। সো HCl যেহেতু আয়নিক যৌগ, তারা পানিতে গিয়ে কি H+ এবং ক্লোরাইড মাইনাস ক্রিয়েট করবে, রাইট? তারপর তুমি যেটি করেছো, এই দ্রবণে দুটি ধাতব দ্বন্দ্ব রেখেছ। এই যে ধাতব দ্বন্দ্বগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো ইলেকট্রোড বা তড়িৎ দ্বার। এই যে ধাতব দ্বন্দ্ব রয়েছে তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোড বা তড়িৎ দ্বার। এই ইলেকট্রোড দুটিকে কানেক্ট করার জন্য তুমি একটি তার নিয়েছো, এবং ওই তারের মাঝখানে একটি ব্যাটারি রেখেছ। সো এই যে ব্যাটারিটি রয়েছে, এই ব্যাটারির এই যে বড় লম্বা যে ভার্টিক্যাল লাইনটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে পজিটিভ টার্মিনাল, এবং যে ছোট যে ভার্টিক্যাল লাইনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। সো এই যে পজিটিভ টার্মিনাল, তার থেকে প্রোটন বের হয়ে এই ইলেকট্রোডে চলে যাবে, তাই তো? সো এখানে দেখতে পাচ্ছ যে পজিটিভ যে টার্মিনালটি রয়েছে সেখানে প্রোটন রয়েছে বা পজিটিভ চার্জ রয়েছে। এই পজিটিভ চার্জটি আসলে ফ্লো করে এই ইলেকট্রোডে চলে যায়। অন্যদিকে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেখানে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে, এবং সেই ইলেকট্রনগুলো ফ্লো করে এই ইলেকট্রোডে চলে যায়। তো যেহেতু এখানে এই ইলেকট্রোডটি প্লাস এবং এখানে ক্লোরাইড মাইনাস রয়েছে, সো এই যে প্লাস আর মাইনাস কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাই দেখা যায় এই ক্লোরাইডটা দ্রবণ থেকে এই ইলেকট্রোডে চলে যায়। তো এখানে আমরা কি হয়েছে দেখলাম? এখানে আমরা দেখলাম ক্লোরাইড মাইনাস দ্রবণে ছিল, এবং সে এই ইলেকট্রোডে গিয়ে কি হয়েছে? জমা হয়ে গিয়েছে। এবং এই ক্লোরাইড মাইনাসটা একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হচ্ছে নিরপেক্ষ ক্লোরিন হয়ে যায়। সো আমরা এখানে বলতে পারি যে এখানে ক্লোরাইড মাইনাস দ্রবণ থেকে এই ইলেকট্রোডে গিয়ে নিউট্রাল ক্লোরিন হয়ে গিয়েছে, এবং সে একটি ইলেকট্রন ছেড়েছে। সে যেহেতু ইলেকট্রন ছেড়েছে, তার মানে তার জারণ হচ্ছে ইলেকট্রোডে। আর যে ইলেকট্রোড বা তড়িৎ দ্বারে জারণ হয় তাকে আমরা বলি অ্যানোড। প্রিভিয়াস স্লাইডেই কিন্তু দেখে এসেছি। তো আমরা এখানে জারণের যে বিক্রিয়াটি রয়েছে, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো এখানে ক্লোরাইড মাইনাস, এই যে দ্রবণ থেকে যাওয়া ক্লোরাইড মাইনাস, সে একটি ইলেকট্রন ছেড়েছে, অর্থাৎ -1 ইলেকট্রন, দেন প্রডিউস করেছে ক্লোরিন। আর আমরা কিন্তু জানি Cl কখনো এক পারমাণবিক অবস্থায় থাকে না, কারণ ক্লোরিন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, তাই আমরা তার নিচে 2 দিচ্ছি। এবং এখানে আমরা 2 দেওয়াতে এখানে কিন্তু আমার রিয়াকশনটা ব্যালেন্স হলো না। ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা হাফ দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোড তড়িৎ দ্বারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। সো সিমিলারলি এখানে H+ এর জন্য সেম ঘটনা হবে। H+ যেহেতু আমার পজিটিভ, এবং এই ইলেকট্রোড বা তড়িৎ দ্বার যেহেতু আমার নেগেটিভ, তাই দেখা যাবে এই পজিটিভ H+টি এই তড়িৎ দ্বারে গিয়ে জমা হয়ে যাবে, এবং সে এই যে ক্যাথোডে একটি ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটি সে অ্যাকসেপ্ট করে
নিউট্রাল H ক্রিয়েট করবে। সো এখানে কি হয়েছে, এখানে আমরা দেখলাম যে H প্লাস ছিল, এই H প্লাসটি এই ইলেকট্রোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে H এ কনভার্ট হয়ে গেছে, তাই না? সো সে যেহেতু এখানে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, এর মানে এই যে তড়িৎদ্বারটি রয়েছে সেখানে বিজারণ হচ্ছে, এবং এই তড়িৎদ্বারটিকে আমরা বলবো ক্যাথোড, কারণ ক্যাথোড হচ্ছে সেই স্থানটি যেখানে বিজারণ হয়। তো এখানে যদি আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটি লিখতে চাই তাহলে আমরা কি লিখব, যে দ্রবণে H প্লাস ছিল, সে এই ইলেকট্রোডে একটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং H এ কনভার্ট হয়ে গিয়েছে। আর আমরা জানি ক্লোরিনের মতো হাইড্রোজেনও কিন্তু আমার দ্বিপারমাণবিক গ্যাস, তাই আমি তার নিচে 2 দিয়ে দিব এবং বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য সামনে একটি হাফ দিয়ে দিলাম। সো এখন যদি আমি সামগ্রিক বিক্রিয়াটি লিখতে যাই, এখানে ওভারঅল কি বিক্রিয়া হয়েছে, তাহলে আমি কি লিখতে পারবো? সো আমি লিখতে পারবো যে কোষ বিক্রিয়া এখানে হবে, এই যে H প্লাস ছিল, এই H প্লাস তার সাথে ক্লোরিন মাইনাস, এবং এইটা হচ্ছে মাইনাস ইলেকট্রন আর এটি হচ্ছে আমার প্লাস ইলেকট্রন। সো আমি প্লাস মাইনাস ইলেকট্রন কেটে দিতে পারি এবং আমার যে উৎপাদটি তৈরি হবে সেটা হচ্ছে হাফ মোল অফ হাইড্রোজেন এবং হাফ মোল অফ ক্লোরিন গ্যাস। সো আশা করি এই যে সামগ্রিক বিক্রিয়াটি ছিল তা তোমরা বুঝতে পেরেছ। সো এখানে যদি একটু দেখো যে HCl যে আয়নিক যৌগটি আমরা শুরুতেই এখানে দ্রবীভূত করেছিলাম তার পরিচয়টা আসলে কি। এখানে আসলে HCl হচ্ছে আমার কাজ করেছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। সো একটু খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্যর সঙ্গে আমরা কি বলেছিলাম? তো তড়িৎ বিশ্লেষ্যর সঙ্গে আমরা বলেছিলাম যে একটি পদার্থ সে যখন জলীয় বা গলিত অবস্থায় থাকে সে তখন আয়নিত হয়ে যায়। এই যে দেখো এখানে HCl কি হলো, আয়নিত হয়ে গেল, এবং আয়নিত অবস্থায় সে তড়িৎ পরিবহন করতে পারে ইলেকট্রন গ্রহণ এবং প্রদানের মাধ্যমে। সো যেহেতু এখানে সে ইলেকট্রন গ্রহণ এবং দানের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে পারছে, তাই আমরা তাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য। সো এখানে HCl এর পরিচয় কি? HCl এর পরিচয় হচ্ছে সে এখানে তড়িৎ বিশ্লেষ্য। সো এখানে একটি কন্ডিশন রয়েছে সেটি হচ্ছে তুমি যদি HCl কে সলিড অবস্থায় এখানে দিয়ে দিতে পানি বাদে, তাহলে কিন্তু সেখানে আয়নিত হতো না, আর সে যদি এখানে আয়নিত না হতো তাহলে কিন্তু সে তড়িৎ পরিবহনও করতে পারতো না। সো এখানে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য একটা কন্ডিশন রয়েছে সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যকে অবশ্যই গলিত বা জলীয় অবস্থায় থাকতে হবে, তাহলেই সে তড়িৎ বিশ্লেষ্য হবে। সো আশা করি তড়িৎ বিশ্লেষণের পুরো কনসেপ্টটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। সো তারপরও আমি একটু এই যে তড়িৎ বিশ্লেষণের কনসেপ্টটি রয়েছে তার একটু সামারি টানবো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে HCl যেটি রয়েছে তার যে পরিচয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, আর তড়িৎ বিশ্লেষ্যকে আমাদের অবশ্যই গলিত বা জলীয় অবস্থায় নিতে হবে। তারপর এই যে এখানে দুটি ধাতব দ্বন্দ্ব ডুবানো আছে তারা কি, তারা হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তো যে ইলেকট্রোডে জারণ হচ্ছে তাকে আমরা অ্যানোড বলবো, আর যে ইলেকট্রোডে বিজারণ হচ্ছে তাকে আমরা ক্যাথোড বলবো। এই ক্ষেত্রে ক্যাথোড হচ্ছে নেগেটিভ এবং অ্যানোড হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে অ্যানোড হচ্ছে আমাদের পজিটিভ থাকে এবং ক্যাথোড হচ্ছে আমাদের নেগেটিভ থাকে। অন্যদিকে এখানে ব্যাটারি দিয়ে আমরা তড়িৎ শক্তি চালনার মাধ্যমে এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া করাচ্ছি। এই যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, এই যে রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে এটা কার জন্য হচ্ছে, কারণ আমরা ব্যাটারি থেকে তড়িৎ শক্তি দিয়েছি। সো এখানে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আমরা বাহ্যিক শক্তি প্রদান করে, অর্থাৎ বাহ্যিক তড়িৎ শক্তি প্রদান করে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারি। সো আশা করি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ইন্টায়ার কনসেপ্টটি তোমরা ভালোভাবে ধরতে পেরেছ। সো এবার আসি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেগুলো আসলে কি। সো আমরা যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সম্পর্কে প্রিভিয়াস স্লাইডেই দেখেছি, এখন আমরা চাইলে খুব ইজিলি তার বৈশিষ্ট্যসমূহ লিখতে পারবো। সো প্রথমত তড়িৎ বিশ্লেষ্য যেটি ছিল তার যে অবস্থা সেটি কি হতে হবে, সেটি অবশ্যই জলীয় বা গলিত হতে হবে। অন্যদিকে এখানে আমরা যেটি কাজ করেছিলাম সেটি হচ্ছে বাইরে থেকে ব্যাটারি ব্যবহার করে আমরা তড়িৎ বিশ্লেষ্যটিকে আয়নিত করেছিলাম, এবং সে আয়নগুলোই হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডে জমা হচ্ছিল, যার ফলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাই তো। সো এখানে যদি একটু খেয়াল করে আমরা বাইরে থেকে ব্যাটারি ইউজ করেছি, যে ব্যাটারির কারণে এই তড়িৎ বিশ্লেষ্যটি আয়নিত হয়ে গিয়েছে, এবং এই আয়নিত হওয়ার কারণেই কিন্তু তারা অ্যানোড এবং ক্যাথোডে জমা হচ্ছিল, এর মাধ্যমে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছিল। সো থার্ডলি চলো আমরা তাপমাত্রার সাথে তড়িৎ বিশ্লেষ্যের কি সম্পর্ক রয়েছে সেটি দেখি। সো তুমি ধরো এখানে তাপমাত্রা বাড়িয়ে দিলে, সো তাপমাত্রা যদি এই দ্রবণে তুমি বাড়িয়ে দাও তাহলে HCl যেটি আছে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য যেটি আছে তার বিয়োজনও বেড়ে যাবে, কারণ তাপমাত্রা বাড়ালে কোনো একটি জিনিস বেশি ঘুলে যায়, এবং সে যদি বেশি ঘুলে যায় তখন আমরা কি বলতে পারি, তার বিয়োজন বেশি হচ্ছে।
সো বিয়োজন যদি বেশি হয় সেটা আয়নিত বেশি হবে, এবং আয়নিত যদি বেশি হয় তার আয়নও বেশি প্রডিউস হবে। সো আমরা এখানে দেখেছি যে আয়নের জন্যই কিন্তু এখানে আমার তড়িৎ পরিবহন হচ্ছে। তো আয়ন যেহেতু তাপমাত্রা বাড়ালে বেশি প্রডিউস হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এখানে তড়িৎ প্রবাহ বা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। সো তাপমাত্রা বাড়ালে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন বৃদ্ধি পায়, কারণ তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন বেড়ে যায়, এবং বিয়োজন বাড়লে তার আয়নিত হচ্ছে বেশি হয়। বাট আমরা যখন ইলেকট্রনিক পরিবাহী পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম তাপমাত্রার সাথে ইলেকট্রনিক পরিবাহীর যে প্রবাহ রয়েছে ইলেকট্রনের তা ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনিক পরিবাহীর প্রবাহ কমে যায়, বাট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর প্রবাহ বেড়ে যায়। এটি হচ্ছে আমাদের একটি পার্থক্য তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং ইলেকট্রনিক পরিবাহীর মধ্যে। তো 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, এইখানে একটু লক্ষ্য করো যে এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আমরা যে দুটি ইলেকট্রোড ডুবিয়েছি সেগুলো কিন্তু একটি বিকারে ডুবিয়েছি, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে একটি বিকার বা কোষেই হচ্ছে দুটি তড়িৎদ্বার ডোবানো থাকে, এবং এক্ষেত্রে অ্যানোড হচ্ছে আমার পজিটিভ এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ, তাই না? এক্ষেত্রে আমার অ্যানোড কি পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এগুলো ছিল আসলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বৈশিষ্ট্য। সো আমরা এতক্ষণ কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে ডিটেলসে এক্সপ্লেন করেছি। সো তোমাদের পরীক্ষাতে প্রায় আসে তড়িৎ বিশ্লেষণ বলতে আসলে কি বোঝায়, সংজ্ঞা লিখতে বলে। সো সংজ্ঞা কিভাবে লিখবে তা একটু আমরা এখানে দেখে নিব। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাতে আমরা বলতে পারি আয়নিক বা পোলার সমযোজী যৌগের গলিত বা জলীয় যৌবনে তড়িৎ শক্তি প্রদান করলে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি দিয়ে আমরা তড়িৎ শক্তি প্রদান করছি কোথায়, এই যে আয়নিত অবস্থায়, তাই না? এই যে তড়িৎ বিশ্লেষের গলিত বা জলীয় অবস্থায়। সো এখানে আয়নিক বা পোলার সমযোজী যৌগের গলিত বা জলীয় যৌবনে তড়িৎ শক্তি প্রদান করলে তড়িৎ বিশ্লেষণটি ভেঙে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। আর এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো রয়েছে তারাই ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করার মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। সো এরূপ তড়িৎ পরিবাহীকে আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এবং এই পুরো যে এন্টায়ার প্রসেস বা ঘটনাটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আশা করি তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায় তা তোমরা লিখতে পারবে। সো প্রিভিয়াস ভিডিও লেকচারে আমরা ধাতব পরিবাহী এবং আজকের ভিডিও লেকচারে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে পড়াশোনা করলাম, তাই তো? সো এবার চলো ধাতব পরিবাহী মানে ইলেকট্রনিক পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মাঝখানে কি পার্থক্য তা একটু আমরা দেখে নিই। তোমরা যারা ধাতব পরিবাহী দেখে চিনতে পারছো না তারা একটু দেখে নাও যে আসলে ধাতব পরিবাহী হচ্ছে গত ভিডিও লেকচারটিতে আমরা যে ইলেকট্রনিক পরিবাহী পড়েছি সেটিকেই বোঝাচ্ছি। তো ইলেকট্রনিক পরিবাহীতে ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ সৃষ্টি হতো, বাট আজকে আমরা কি দেখলাম, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আয়নের চলাচলের জন্য তড়িৎ পরিবহন হয়ে থাকে। আজকের ভিডিওতে দেখলাম আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে রাসায়নিক বিক্রিয়া ঘটে, বাট ইলেকট্রনিক পরিবাহীতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটতো না। ইলেকট্রনিক পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ যেদিকে তড়িৎ পরিবহন তার বিপরীত দিকে, অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ যেদিকে অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ প্রবাহ ঘটে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। ধাতব পরিবাহী ইলেকট্রনিক পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহিতা হ্রাস পায়, যা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহিতা বৃদ্ধি পায়। ধাতব পরিবাহী মেনে চলে ওহমের সূত্র, এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মেনে চলে ফ্যারাডের সূত্র। ওহমের সূত্র তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, বাট ফ্যারাডের সূত্র তোমরা এখনো পড়োনি। বাট ফ্যারাডের সূত্র নিয়ে আমরা ডিটেলসে একটি ভিডিও বানাবো যেখানে ফ্যারাডের সূত্র ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথ করব। সো তখন তোমরা ফ্যারাডের সূত্র বলতে কী বোঝাই সেটি ধরতে পারবে। সো আজকের ক্লাসটি এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।